ভুটান ভারতবর্ষের প্রতিবেশী এক দেশ, যা পশ্চিমবঙ্গ থেকেও একদম ছোট্ট একটা দেশ। আমার জীবনে এই প্রথম হয়তো ইন্টারন্যাশনাল ট্যুর। পশ্চিমবাংলার দুয়ার্স লাগোয়া এই ভুটান, মেঘ ও বজ্রপাতের এক দেশ ভুটান। আজ আমরা গুটি গুটি পায়ে গল্পের তৃতীয় পাতায় পা রাখছি। 30শে মার্চ 2024 আজকে শুরু হবে ট্রাভেল উইথ সুমনের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর। একদিনের জন্য বিনামূল্যে আমরা ভুটান ঘুরবো। দেখতে পাচ্ছি পাঁচিলটা টপ কলেই কিন্তু চলে যাচ্ছে ভুটান। সঙ্গে তুলে দেব ভুটানের সমস্ত খুঁটিনাটি তথ্য এবং গাইড। আর দেরি না করে আজ গল্পের তৃতীয় পাতাটা খুলে ফেলি। জয়গাঁও থেকে এই যে রয়েছে এটা অফিস, ইমিগ্রেশন অফিস, এই অফিসটা পেরিয়ে চলে আসলাম আমরা ভুটানে। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আর আমি কিন্তু রয়েছি হাসিমারা, আর হাসিমারা থেকে জার্নি করব ভুটান। মানে এখন যাব জয়গাঁও। আর হাসিমারা কিভাবে আসলাম তার জার্নি কিন্তু প্রথম পর্বে শেয়ার করেছি, তো সেই পর্ব যারা এখনো দেখোনি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আই বাটনে দিয়ে রাখলাম। তো চলো আমরা এখন হাসিমারা থেকে কিভাবে পৌঁছাবো ভুটান, বা কী কী প্রসেস রয়েছে, বা ভুটানে আমরা কি কি দেখবো, একদিনে কিভাবে ভুটান ঘুরে আসবো। তো চলো আমরা এখন জার্নি শুরু করবো হাসিমারা থেকে। তো এখন ঘুরিতে বাজে সময় প্রায় 12টা, 11টা 50। আজকে তারিখ রয়েছে 30শে মার্চ 2024। আর জার্নি শুরু করবো হাসিমারা থেকে ভুটানের উদ্দেশ্যে। ভুটান তো যাবোই, তার আগে ভুটান যাওয়ার জন্য বিশেষ কিছু ট্রেন আমরা দেখে নিই। কলকাতা থেকে আমি যে ট্রেনে আসলাম তোমরা সেই ট্রেনে এসেও ভুটান ভ্রমণ করতে পারো, বা যে কোনো প্রান্ত থেকে তোমাদের কিন্তু এসে পৌঁছাতে হবে হাসিমারা বেশ সকাল সকাল। তো কলকাতা থেকে আমি বিশেষ কিছু ট্রেন লিস্ট আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে হাসিমারা স্টেশন। আর বেরিয়ে রয়েছে এখানে টোটো, আর এখানে রয়েছে গাড়ি, প্রাইভেট গাড়ি, এবং তোমরা হালকা পাতলা কিছু খাবার এখানে খেয়ে নিতে পারো, দোকান ছোটখাটো রয়েছে। বাট আর এখানে রয়েছে কত না জায়গা পর্যন্ত 800 টাকা রিজার্ভ। কতক্ষণ লাগে এখান থেকে? বাট আমি যাবো একটু শেয়ার কারে, ডিফারেন্ট রুটে চয়েস করবো, যেহেতু আমরা দুজন আছি ভাড়া করবো না। তো এখানে অটোতেও যায়, আর এখানে টোটোতেও যায়। টোটোতে গেলে একটু ব্রেক জার্নি করে যেতে হবে। একটা হল স্টেশন থেকে তোমার শেয়ার অটো পাবে না, তো তোমাদের আসতে হবে হাসিমারা বাস স্ট্যান্ডে। আর টোটো প্রথমে চাইলেও আমরা স্টেশন থেকে বাস স্ট্যান্ডে দেবো 100 টাকা। তো অ্যাকচুয়ালি স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব রয়েছে 2.5 কিলোমিটার, দূর থেকে 2.5 কিলোমিটার। তো আমরা বাস স্ট্যান্ডে এখন পৌঁছাবো টোটো ধরে। তো আমরা মার্কেটিং করে এখন 15 টাকা করে নিয়ে নিয়েছি, দুজনে আমরা 30 টাকা দিয়ে পৌঁছাবো বাস স্ট্যান্ডে। অচেনা এক পথ, রাস্তার দু সাইডে সবুজে মোড়া চা বাগান, সেই সব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ভুটানের উদ্দেশ্যে। হাসিমারা স্টেশন থেকে কিন্তু ভুটানের যে মেন গেট, সেই গেটে দূরত্ব রয়েছে 18 থেকে 19 কিলোমিটার। তো টাইম লাগছে 30 থেকে 40 মিনিট। আর যেহেতু আমরা একটু কেটে কেটে যাচ্ছি, মানে হাসিমারা থেকে আমরা প্রথমে আসলাম হাসিমারা বাস স্ট্যান্ডে, সেখান থেকে এসে ধরে নিলাম একটা অটো। আর অটো করে ডাইরেক্ট কিন্তু হাসিমারা বাস স্ট্যান্ড থেকে ভাড়া নিচ্ছে 40 টাকা। সময় লাগছে এখান থেকে 30 মিনিট মতো। তেলের মতো একদম ঝাঁচকচকে রাস্তা, আর দু সাইডে রয়েছে অসংখ্য চা বাগান। এখান থেকে জয়গাঁও রয়েছে 14 কিলোমিটার, আর পারো রয়েছে 161 কিলোমিটার। মানে পারো কিন্তু ভুটানের মধ্যে রয়েছে। ফাইনালি হাসিমারা থেকে কিন্তু আমরা এসে পৌঁছলাম জয়গাঁও। আর এখানে রয়েছে জয়গাঁও গেট, মানে এই গেটটা পাস করলে কিন্তু চলে যাব ভুটান। আর এখন কিন্তু এখান দিয়ে ইমিগ্রেশন হচ্ছে না, ইমিগ্রেশনটা হচ্ছে ঠিক এই সোজা এসে ঢুকে যাবো ঠিক এখান দিয়ে হবে ইমিগ্রেশন। গেট নাম্বার 3 ভাটিকা রেস্টুরেন্ট লেখা রয়েছে, ভাটিকা রেস্টুরেন্টের গলির পাশ দিয়ে ঢুকবো আমরা ইমিগ্রেশন। আর বহু যানজট এরিয়া কিন্তু এই জয়গাঁও, মানে একটা বড় শহর বা টাউন বলতে পারে। জয়গাঁওটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে, আর ইন্ডিয়া পার হলেই রয়েছে ফুল সেটিং। তো আমরা এখন ইমিগ্রেশন করবো, দেখবো কতক্ষণ টাইম লাগে। তো এখন বাজে ঘড়ি কাটায় 12টা 50। চলো আমরা এখন ইমিগ্রেশন অফিসে ঢুকবো। আমার পিছনে রয়েছে ভুটান গেট, মানে এটা পার হলে কিন্তু তারপরে ভুটানের ফুল সেলিং। এই ভাটিকা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট এই যে বড় রেস্টুরেন্ট ভাটিকা, এই রেস্টুরেন্ট পাশ দিয়ে রয়েছে ইমিগ্রেশন অফিস। চলো আমরা এখন ইমিগ্রেশন ঢুকবো এখান দিয়ে। পাঁচিল দেখতে পাচ্ছি, পাঁচিলটা টপ কলেই কিন্তু চলে যাচ্ছে ভুটান। আর এখানে কিন্তু একটা মার্কেট রয়েছে সুন্দর, এটা কিন্তু জয়গাঁও। আর পাঁচিলের ওই পাশে রয়েছে ফুলসেলিং। এই হচ্ছে ইমিগ্রেশন অফিস। অফিসে কিন্তু এই যে লাইন দিয়ে এখন ঢুকবো আমরা ইমিগ্রেশন অফিসে। আর ঠিক আমরা আসলাম কিন্তু এই যে সোজা এখান দিয়ে আসলাম। আমার পিছনে রয়েছে ব্যাগ চেকিং, আর গেটের মুখে তোমাদের শুধু জাস্ট অরিজিনাল ভোটার কার্ডটা নিয়ে আসবে। ভোটার কার্ডটা শো হয়ে গেল, ব্যাগ চেকিং করে ম্যান চেকিং করে আমরা ঢুকে গেলাম কিন্তু ইমিগ্রেশন অফিসের ভিতরে। এবার অফিস থেকে দুটো ডিভাইড হবে, একটা হচ্ছে
জেনারেল ইমিগ্রেশন, আর একটা হচ্ছে যারা তোমরা ভুটান ঘুরবে। আমি যেহেতু একদিনের জন্য ঘুরবো, বাট ভুটান সম্বন্ধে বলবো, গাইড করবো, তার জন্য আমরা সেই ইমিগ্রেশনে ঢুকবো। এই যে ফাইনালি বাট ঢুকে আমাদের বাথরুম করতে হয়, এটা হচ্ছে রেস্ট রুম। এখানে রেস্ট রুম রয়েছে, করতে পারো, মেল ফিমেল রয়েছে। আর এটা হচ্ছে অফিস, নো স্মোকিং এরিয়া জোন। তো এখানে কিছু ভুটানের মেন মেন দৃশ্য সেগুলো তুলে ধরা রয়েছে দেওয়ালের উপর দিয়ে। ফাইনালি কিন্তু আমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভুটানে প্রবেশ করব। মানে এখন ইমিগ্রেশনটা করবো, এখন ইন্ডিয়ায় রয়েছে, বাট এটা ভুটান অফিস এই লেখা রয়েছে, ইমিগ্রেশন অফিস দিচ্ছে না রয়েছে, ঠিক আছে ঢুকে যাবো আমরা। তো চলো, আর ঢুকে রয়েছে এই যে জেনারেল এন্ট্রি, আর এটা হচ্ছে ট্যুরিস্ট এন্ট্রি। তোমরা যারা থাকবে তাদের জন্য রয়েছে এইখানে এন্ট্রি করতে হবে, ট্যুরিস্ট। যেহেতু আমরা থাকবো না একদিনের 24 ঘন্টার জন্য, তাদের জন্য কিন্তু এইটা অফিস। আমরা এই অফিস থেকে ইমিগ্রেশন করে বেরোলাম, জাস্ট ভোটার কার্ড শো করবো, হয়ে যাচ্ছে, কোনো টাকা লাগছে না। তো আমরা এইখানে ফাইনালি এন্ট্রি করব ভুটান। তো ফাইনালি ভুটান নেই 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 ফাইনালি কিন্তু আমি প্রবেশ করলাম ভুটানে ইমিগ্রেশন করে। কারণ ইমিগ্রেশন করতে কিন্তু টাইম লাগলো মাত্র 10 মিনিট। কিন্তু এখানে আমি যা শুনেছিলাম বা গুগলে যা দেখেছিলাম যে 10 টাকা লাগছে, এখানে কিন্তু কোনো পয়সাই লাগছে না, একদম ফ্রিতে ইমিগ্রেশন হচ্ছে এখানে। শুধু জাস্ট লাইন দেওয়া আছে 10 মিনিট, আর ভোটার কার্ডটা শো করলেই হচ্ছে, কিন্তু অরিজিনাল ভোটার কার্ড, কোনো ফটো লাগছে না, কোনো টাকা লাগছে না। ফাইনালি আমরা প্রবেশ করলাম একদিনের জন্য বা কিছু সময়ের জন্য ভুটানে। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে অনেক বড় বড় ইউটিউবার বা অনেক বড় বড় ব্লগাররা ব্লগ করে, ইনফরমেশনটা ভাই আমি বলবো না খারাপ দেয়, কিন্তু কিছু কিছু ইনফরমেশনগুলো যেগুলো দেয় না। কারণ এই যে ভুটান ইমিগ্রেশন, শনি রোববার দিন গুগলে, আমরা যখন গুগলে ইমিগ্রেশন অফিস মারছি, সেখানে কিন্তু বন্ধ দেখাচ্ছে। তো আমি টিকিট কাটার পরে সেটা চেক করেছিলাম, কিন্তু আমি খুব ডাউটে ছিলাম যে আমি জয়গাঁও গিয়ে কি ঘুরে আসবো কি ফিরে যাব। তো আমি ফাইনালি বলছি, এই ইমিগ্রেশন অফিস কিন্তু কোনো দিন বন্ধ থাকে না, প্রত্যেক দিন খোলা। সকাল 9টা থেকে বিকেল 4টা অবধি কিন্তু এই ইমিগ্রেশন অফিস খোলা, প্রত্যেক দিন, কোনো দিন কিন্তু বন্ধ নেই। তো এই ইনফরমেশনটা খোঁজার জন্য আমি কিন্তু গুগল বা ইউটিউব ঘাটিয়ে কোনো ভিডিওতেই পাইনি। আর ফাইনালি আমি কিন্তু ইন্টারন্যাশনাল বলতেই পারো, কারণ যেহেতু পাসপোর্টে ছাড়া অ্যালাউ নেই এখানে। বাট এখানে কিন্তু ইমিগ্রেশনের জন্য একটা চার্জ রয়েছে, তো সেগুলো আমরা ডিসপ্লে শো করছি। চলো আগে আমরা একটু ভুটানটা ঘুরি। বাট আমি কিন্তু জাস্ট এন্ট্রি, ভুটানটা গাইড করবো যে ভুটানে আমরা কদিন থাকবো, কি দেখবো, কি কি ঘুরবো, কি কি রয়েছে, কত খরচ, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও থাকবে আমার তরফ থেকে তোমাদের কাছে। এটা কিন্তু ফুল সেলিং, এই ফুল সেলিং শহরটা আমরা ঘুরবো কিছু সময়ের জন্য, আমরা কিন্তু এটা পারমিট করেছি। তো তোমরা যদি সাপোর্ট করো, আমি হয়তো ভুটানে ট্যুর করবো, ট্যুর গাইড করবো, অসুবিধা নেই। চলো আমরা একটু ভুটানটা সুন্দরভাবে ঘুরে দেখি, এক্সপ্লোর করে দেখি। তবে এইখানে এসে যেটা আমার ফার্স্ট চোখে পড়ছে, তুমি একবার জাস্ট রাস্তাটা দেখো, একদম ঝাঁ চকচকে, একদম কোনো নোংরা নেই, শুধু পরিষ্কার একদম। তুমি এখানে বসে হয়তো বসে রেস্ট নিতে পারবে, এমন ব্যাপার। যেটা আমাদের কলকাতাতে অলিগলিতে আবর্জনা ফবর্জনা স্তূপ থাকে, এখানে কিচ্ছু নেই, একদম ঝাঁ চকচকে শহর, ঝাঁ চকচকে ভুটান। আর সেই সঙ্গে আমি সুমন, সুমন তোমাদের সঙ্গে। এবার জেনে নিই যে ভুটানে আমরা কদিনের ট্যুর করব, বা আমরা কদিন ট্যুর করলে কত খরচ হবে, আমরা কি কি দেখবো। তো চলো সেটা এক ঝলক একবার দেখে নিই। প্রথম দেখে নিই আমরা কদিনের ট্যুর করবো ভুটানে। ভুটান মূলত 4 রাত 5 দিন বা 5 রাত 6 দিনের ট্যুর করলে কিন্তু পুরো ভুটান কমপ্লিট করতে পারবে। তো ভুটান শহরে আমরা প্রথমে দেখে নেব পারো, তারপর এক এক করে থিম্পু। থিম্পু শহরটা কিন্তু ভুটানের রাজধানী, আর থিম্পু কিন্তু বিশেষ আকর্ষণ ভুটানে। থিম্পুর পর রয়েছে দোচুলা পাস, তারপর রয়েছে পুনাখা, হা ভ্যালি, সিলেলা পাস, তারপর যারা ট্রেকিং করতে ভালোবাসো তাদের জন্য রয়েছে টাইগার নেস্ট। তারপর দেখে নেব ভুটান ঘুরতে কত খরচ হচ্ছে। তার আগে যেটা সব থেকে প্রয়োজন, সেটা হচ্ছে জয়গাঁও থেকে আমাদের ইমিগ্রেশন করে আসতে হবে ভুটানের ফুলসিলিংয়ে। আর ফুলসিলিং থেকে কিন্তু তোমাদের গাইড নিতে হবে, বাট টুরিস্ট স্পট, কিন্তু সেটা কিন্তু কত কি প্যাকেজ, সেটা এক বছর ডিসপ্লেতে আমরা মেনশন করে দিই। ভুটান ঘুরতে কত খরচ হয় সেটা তো দেখে নেবো, তার আগে দেখে নিই কি কি ডকুমেন্টস লাগবে। ভুটান ঘুরতে 2 কপি ফটো, অরিজিনাল ভোটার কার্ড, যাদের ভোটার বয়স হয়নি তাদের রয়েছে বার্থ সার্টিফিকেট, অরিজিনালটা অবশ্যই ক্যারি করবে। এবার দেখে নিই ভুটান ঘুরতে খরচ খরচা কত করছে। ভুটান এন্ট্রি পাস 2024, রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্স চার্জ দিচ্ছে 600 টাকা পার হেড ওয়ান টাইম।
SDF ফিস 1200 টাকা পার ডে পার হেড। গাইড চার্জ রয়েছে 1500 থেকে 1800 টাকা পার ডে। একটা গ্রুপের মধ্যে তোমার 4 জন থাকলেও সেই টাকা, 5 জন থাকলেও সেই টাকা। আর ভুটানে এসে তোমার সিম কার্ড নিতে হবে, যার দাম পড়বে 300 থেকে 400-র মধ্যে। সিমে ভ্যালিডিটি থাকবে 7 দিন। ভুটান ট্যুর মূলত ট্যুর অপারেটরের সঙ্গে কন্ট্যাক্ট করেই করার চেষ্টা করবে, কারণ অনেক কিছু ছুট ঝামেলা কিন্তু পোহাতে হবে তোমাদের। নিজেরা করতে পারলে তো খুবই ভালো, যেহেতু গাইডের ব্যাপার রয়েছে সবকিছু কিন্তু ট্যুর অপারেটর এগুলো সব দেখে নেবে। আমার জানাশোনা কিছু ট্যুর অপারেটর নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। এই ট্যুর অপারেটর গুলো ভুটান ট্যুর করিয়ে থাকে, তোমরা তোমাদের মতো করে কথা বলে নেবে। আমি যত দেখছি তত কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি। এই ভুটান একদম কিন্তু ফার্স্ট, এই ক্লিনেসটা একদম ঝা চকচকে পরিষ্কার, একটা কাগজ বা একটা পাতা কিন্তু এখানে পড়ে নেই, একদম ঝা চকচকে। আমি এগোচ্ছি, একটা ভালো মনস্ট্রি রয়েছে এখানে, এই যে দূরে দেখা যাচ্ছে মনস্ট্রি, আমরা এই মনস্ট্রিটা ঘুরে দেখবো চলো। বাট এখানেও কিন্তু অনেক হোটেল আছে, বাট আমরা এখানে হোটেল সম্বন্ধে কিছু বলবো না, কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম। আর এই হচ্ছে মনেস্ট্রি, তো আমরা এখন এই মনেস্ট্রিটা ঘুরে দেখবো চলো। আর এখানে কোনো ভয় নেই, তোমাকে কেউ মেরে দেবে এরকম ব্যাপার নয়, কারণ গাড়ি তোমাদের থেকে দাঁড়িয়ে যাবে। আমাদের পশ্চিম বাংলার নয় বা আমাদের কলকাতা নয়, তোমাকে মেরে বেরিয়ে যাবে, কে কারা গেছে যাবে এরকম ব্যাপার নেই। দেখো পর 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 সব কিন্তু পাইটের গাড়ি আছে, সব কিছু নিয়ম মাফিক একদম সিস্টেম টার্মস অফ কন্ডিশন মেনে কিন্তু গাড়িগুলো চলে, একদম স্পিড ব্রেকআপ সব কিছু মেনে। দেখো কি কারা যাবে এরকম প্রস্তুত নেই, বা তুমি পার হচ্ছ এরকম হেলদোল নেই, তোমাকে দেখে এটা দাঁড়িয়ে যাবে। ভুটান এখন কস্টলি হয়ে যাওয়ার জন্য ভ্রমণ পিয়াসু মানুষের কিন্তু ফরেনারদের আসা খুব চাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা পশ্চিমবাংলা থেকে, আমরা বাঙালি, আমরা কিন্তু ঘুরতে বেশ বরাবরই ভালোবাসি। তো ঘোরার জন্য আমাদের এই ভুটানটা ছিল একদম ভালো জায়গা, একদম আমাদের বাংলা লাগোয়া। তো কিন্তু এই ভুটানে কিন্তু এখন আসতে গেলে প্রচুর খরচ হয়ে গেছে, প্রচুর কস্টলি হয়ে গেছে, কারণ একটা গভর্নমেন্ট চার্জ, তারপর রয়েছে একটা তোমার গাইড চার্জ, সব কিছু দিয়ে মিলেমিশে কিন্তু একটা মানে এই যে ভুটান যে ট্যুরটা হয় 4 রাত 5 দিন বা 5 রাত 6 দিন, এই ট্যুরটা করতে গেলে মিনিমাম একটা মানুষের 23 থেকে 24 হাজার টাকা খরচা হচ্ছে। আমরা প্রবেশ করছি এই মনেস্ট্রির ভিতরে। আর মনেস্ট্রি কিন্তু ভুটানিজ বা নেপালিজদের একটা মানে ধর্মশালা বলতে পারো, আমার যেরকম মন্দির, সেরকম একটা জিনিস কিন্তু এটা। আর একদিনের ভ্রমণে বা কিছু টাইমের জন্য তোমরা ইমিগ্রেশন যখন করবে তার মধ্যে কিন্তু এগুলো করে নিতে পারবে। এগুলো কিন্তু একদম বর্ডার লাগোয়াই সব কিছু রয়েছে। এই শহরটা ঘুরে দেখতে পারবে। আর এই হচ্ছে মনেস্ট্রি, মনেস্ট্রি এসে কিছু বসে রেস্ট নিতে পারবে। খুব সুন্দর জায়গা, শান্তপ্রিয় জায়গা, কোনো হইচই নেই, হট্টগোল নেই, কোনো তাড়াহুড়া নেই মানুষের মধ্যে। আমরা যে এই মনস্ট্রিটা ঘুরছি, মানে কি বলবো, কোনো ভাষা নেই, এক কথায় একদম দুর্দান্ত দুর্দান্ত ফিনিশ হচ্ছে ভুটানে এসে। তো সত্যি কথা বলতে একটা পাঁচিলের পার্থক্য, তাতেই কত কিছু চেঞ্জ। আর এখানে দেখো একটা পাঁচিলকে আমরা ওভারটেক করলাম, বাট একটা ইটের খেলা, তাতেই কিন্তু কত কিছু চেঞ্জ। নিট অ্যান্ড ক্লিন ভুটান। আর আমি কিন্তু রয়েছে একটা মনস্ট্রির মধ্যে, মনস্ট্রিটাও খুব সুন্দর, মানুষের মধ্যে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো পুরাঙ্গামা ঝঞ্ঝাট, নেই কোনো। সবথেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এই যে গাড়ি, মানে তুমি যে রাস্তা পার হচ্ছ তুমি হয়তো খেয়াল করবে না, গাড়ি তোমাকে দেখে দাঁড়িয়ে যাবে। এই জিনিসটা কিন্তু সব থেকে ভালো লাগলো। আর ভালো লাগলো একদম নিট অ্যান্ড ক্লিন ভুটান। ভুটান আর ইন্ডিয়ার যে কারেন্সি, টাকার যে পার্থক্য, মানে ইন্ডিয়াও যে 1 টাকা, ভুটানেও কিন্তু 1 টাকা। আর টাইমটা কিন্তু ইন্ডিয়া থেকে ভুটানে কিন্তু আধ ঘন্টা ডিফারেন্স। মানে যদি ইন্ডিয়ায় 1টা বাজে তো ভুটানে হচ্ছে 1:30টা, মানে ভুটানে কিন্তু আধ ঘন্টা অনেকটা এগিয়ে। এটাই হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের মধ্যে পার্থক্য রয়েছে। ইন্ডিয়ার টাকা ভুটানে চলে এবং ভুটানের টাকাও কিন্তু ইন্ডিয়ার মানে জয়গাঁওতে কিন্তু চলছে। তো তোমরা যদি একদিনে ভুটান ভ্রমণ করো তাহলে কিন্তু সকাল সকাল এমন কোনো ট্রেন ধরে পৌঁছাতে হবে হাসিমারা। আর হাসিমারা থেকে ডিস্টেন্স রয়েছে 18 থেকে 19 কিলোমিটার জয়গাঁও। আর জয়গাঁও রয়েছে কিন্তু ভুটান বর্ডার। আর জয়গাঁও পার করলেই রয়েছে পুনসিলিং। আর তোমরা যদি চাও যে ভুটানের একটা ট্যুর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, তোমরা সাপোর্ট করো, কমেন্ট করো আজকে ভিডিওটা কেমন লাগলো। তাহলে হয়তো তোমরা সাপোর্ট করলে বা তোমরা পাশে থাকলে আমি হয়তো এই ভুটান ট্যুরটাও ফুল কমপ্লিট করবো তোমাদের সঙ্গে। হেঁটেই চলেছি, চলে আসলাম দেমা রেস্টুরেন্ট। হ্যাঁ গো, এই তো এখানে কফি লস্যি সব মিলছে। এই দেখো দেমা দেমা রেস্টুরেন্ট, এই যে
এই যে দেমা রেস্টুরেন্ট, কি রেস্টুরেন্ট? ওই দেমা রেস্টুরেন্ট কি নাম? বলছে দেমা রেস্টুরেন্ট। যাই হোক, আমরা এখানে তো লস্যি বসি একটু খাবো। আর আমি কিন্তু কিছু সময় জন্য এসেছি, তো ঘুরে বেড়াচ্ছি আমরা কিন্তু এই ভুটানের শহরে, টাউনে বা সুদৃশ্য মানুষজন এলাকার খুব ভালো লাগছে। বাট এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। তো এই সামনে দেখো রয়েছে ভুটানিজ ঘর, কত সুন্দর। ভুটানে এসে এই যে লস্যি, এই লস্যিটার দাম নিচ্ছে 50 টাকা এক গ্লাস, ইন্ডিয়ান টাকায়। আর এখানে রয়েছে এই যে 2 পিস ছোলা বটরে বলছে, এটা 2 পিস পুরি, তরকারি, একটা আচার রয়েছে। তো এটা নিচ্ছে 50 টাকা। তো আমি নিলাম 2 পিস মিষ্টি ভুটানের, আর 1 পিস লাড্ডু। তো আমরা ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কিছু করে নিলাম, মানে ভুটানে এসেছি, একটু ভুটানে কিছু খাওয়া দাওয়া করবো না মনে হয়, তাই একটু খেয়ে নিলাম হালকা করে। আর এখন আমরা ভুটান থেকে বেরিয়ে যাব। ভুটান আমার ঘোরা কমপ্লিট। বাট একদিন বা কিছু সময়ের জন্য কিন্তু আমি ভুটান পারমিট করেছিলাম, জেনারেল ইমিগ্রেশন করেছিলাম। সেই ইমিগ্রেশন করে ঘুরলাম ভুটানের, মানে বর্ডারের চারপাশে রয়েছে ভুটান শহর, রয়েছে একটা ভালো মনস্ট্রি। আর সব কিছু ঘুরে একদম মিলেমিশে একাকার মন মুগ্ধকর একটা দৃশ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং ভুটান ঘুরতে কত খরচ সব কিছু নিয়ে কিন্তু একটা ট্যুর গাইড তোমাদের সঙ্গে করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের প্রতীক্ষা কিন্তু আজকের অবসান। মানে আমার মনে সব থেকে যেটা প্রশ্ন জাগছে সেটা হচ্ছে, আমি গুগল বা ইউটিউব ঘাটিয়ে এই যে প্রশ্নটা আমি পাইনি যে প্রতিদিন খোলা কিনা ইমিগ্রেশন অফিস। গুগলে লেখা রয়েছে শনি রোববার বন্ধ, বাট কিছু ইউটিউবার বলছে কোনোদিনও মানে মানে কোনো ইনফরমেশনই দেয়নি। আমি সমস্ত ঘুটে ঘেটে সেই ইনফরমেশনটা ভয় কাটিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইমিগ্রেশন অফিস কোনোদিনের জন্য বন্ধ না, প্রত্যেক দিনের জন্য খোলা, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ইমিগ্রেশন অফিস খোলা। আর সমস্ত ট্যুর গাইড তোমার সঙ্গে শেয়ার করলাম। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। আর যদি মনে করো তোমরা ভুটান ঘুরতে আসো, তোমাদের উপকার হয়, 2024-এর নতুন আপডেট কিন্তু আমি দিয়ে রাখলাম। আমরা কিন্তু ঢুকেছিলাম ওই গেটটা দিয়ে, মানে ওইখান দিয়ে। আর আমরা এখন বেরোবো এই গেটটা দিয়ে, এটা দিয়ে আমরা এক্সিট করবো। চলো, তো এই সুযোগ আমরা বেরোলাম। আর এখান থেকে উঠেই কিন্তু বেরিয়ে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, প্রচুর শেয়ার অটো। আর এই যে আমরা এখনো চলে আসলাম জয়গাঁও, এখন আমরা চলে যাবো সোজা হাসিমারা স্টেশন। এখন লাগে রোড প্রচুর জাম, একটু টাইম নিয়ে বেরোলাম। তো 4টে ট্রেনটা কতক্ষণ ধরা যায় কিনা এটা তো আমার রিস্ক। তো ফাইনালি 4:45 বাজে, আর আমরা কিন্তু খুব দ্রুত এসে পৌঁছালাম হাসিমারা স্টেশনে। আর হাসিমারা থেকে কিন্তু 4টের দিকে ট্রেন রয়েছে 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে কিন্তু আমি হাসিমারা থেকে জার্নি করব শিলিগুড়ি পর্যন্ত। আর কোনো কথা হবে না বস, শরীরে এক বোঝা ক্লান্তি নিয়ে কিন্তু কাল থেকে চলছে ব্লগ। তোমাদের ভুটানের ব্লগ কেমন লাগলো সেটা বলো অবশ্যই। তো চলো এখন জার্নি করব হাসিমারা থেকে আবার সেই একই রুটে, মানে সকালে মানে গত পর্বে তোমরা দেখিয়েছি যে বিস্তারণে কীভাবে এসেছি হাসিমারা পর্যন্ত। আর সেই রুটে আবার এখন হাসিমারা থেকে আবার যাব শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে আবার একটা নতুন পর্ব শুরু করব, সেই পর্ব শেয়ার করব পরের পর্বে। হাসিমারা থেকে কাঞ্চনকন্যা আমরা জার্নি করব 126 কিলোমিটার শিলিগুড়ি পর্যন্ত। সময় লাগবে 4টে 2-এ হাসিমারা থেকে ছাড়বে, আর শিলিগুড়ি পৌঁছাবে সন্ধ্যে 7টা 30-এ। তো বাকি কথা শিলিগুড়ি স্টেশনে গিয়ে হচ্ছে। তো চলো, জল দিয়ে আসলাম না। নির্ধারিত টাইমের থেকে 20 মিনিট আগে কিন্তু এসে আমরা শিলিগুড়িতে শেষ করলাম জংশনে। সেই সঙ্গে 126 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমি এখানে শেষ করলাম। আর কাঞ্চনকন্যা কিন্তু তার নির্ধারিত টাইমেই শিলিগুড়ি জংশন ছেড়ে কিন্তু শিয়ালদা উদ্দেশ্যে রওনা দেবে। আর সেই সঙ্গে আমি আবার শিলিগুড়ি জংশনে নেমে গেলাম, কারণ শিলিগুড়ি থেকে শুরু হবে আবার নতুন অধ্যায়, নতুন গল্প, নতুন সিরিজ। এখন আমি স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে এখন আমার প্রথম কাজ হোটেল নেওয়া, কারণ এখন ঘড়ি কাটায় বাজে 7টা 20। তো ফাইনালি আবার সেই পুরোনো হোটেল, মানে শিলিগুড়ি আসলে আমি যে হোটেলে থাকি গীতাঞ্জলি গেস্ট হাউস, সেই গীতাঞ্জলি গেস্ট হাউসে কিন্তু আবার রুম নিয়ে নিয়েছি। আর ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নেই, শিলিগুড়ির বাস স্ট্যান্ডের আশপাশে অনেক হোটেল রয়েছে। তো হোটেল একটু দেখে নেবে, কারণ নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নিলাম। তো এই যে রুমটা রয়েছে, এই রুমটা অ্যাকচুয়ালি নর্মাল রেট কিন্তু 600 টাকা, বাট আজকে রয়েছে গুড ফ্রাইডে ছুটি এবং হোলিডে রয়েছে, সব কিছু মিলে একাকার। তো আমার খুব পরিচিত, তার জন্য আমার কাছ থেকে এটা 700 টাকায় নিয়েছে। তো আমরা 700 টাকায় এই দুজন এখানে থাকবো। আর শিলিগুড়ি আসলে আমি এই হোটেলটাই উঠি। আর আপাতত আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব। তো দেখা হবে আবার পরের পর্বে নতুন অধ্যায় নিয়ে। আর শিলিগুড়ি থেকে শুরু করবো এক নতুন গল্প, নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরবো তোমাদের সঙ্গে।
দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। তো চলো আজকের মতো পর্বটা এখানে শেষ করছি, দেখা হবে আবার কাল সকালে। বাই বাই।